সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এই কোভিড-19 এই মহামারীর অবস্থানে এই দুর্যোগপূর্ণ পরিবেশেও তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ সরকার, ব্যবস্থাপনা বিভাগ, বড়কথা কলেজ। আমি ব্যবসায়ী শিক্ষার প্রথম বর্ষের তোমাদের আজকে পরিকল্পনা বিষয়ে ক্লাস নিব। তা আসলে পরিকল্পনা কি, এর যদি প্রকৃত বিশ্লেষণ করতে যাই, তাহলে এই বিশ্লেষণটা করতে গেলে আমাকে ধরতে হবে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রটাই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে কি করা হবে এ সম্পর্কে আগাম চিন্তাভাবনা করে করণীয় পূর্বক করাকেই পরিকল্পনা নামে অভিহিত করা হয়ে থাকে। কি করা হবে, কার দ্বারা করা হবে, কখন করা হবে, কিভাবে করা হবে ইত্যাদি বিষয়ে যে কাজটি ইত্যাদি বিষয়ে যে পরিকল্পনাটি গ্রহণ করা হয় সেটাই হচ্ছে পরিকল্পনা অন্তর্ভুক্ত। পরিকল্পনার বৈশিষ্ট্য আমরা জানি যে প্রত্যেকেরই কোনো না কোনো বৈশিষ্ট্য থাকে, আর এই বৈশিষ্ট্য থেকেই আমরা সেটাকে চিনতে পারি। আজকে আমরা দেখব পরিকল্পনা বৈশিষ্ট্য। পরিকল্পনার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, পরিকল্পনার প্রাথমিক ও মুখ্যতা। পরিকল্পনা প্রণয়ন করতে হলে আমাদের সর্বপ্রথম লাগবে পরিকল্পনার প্রাথমিক ও মুখ্যতা। পরিকল্পনা না হলে পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। এটি অন্যান্য সকল কাজের ভিত্তিস্বরূপ। কি করা হবে শুধুমাত্র এইটুকুই পরিকল্পনা নয়, বরং কখন, কিভাবে, কার দ্বারা, কত সময়, কত কাজ করানো হবে, কতটা সময় লাগবে ইত্যাদি বিষয় পরিকল্পনার অন্তর্ভুক্ত। তারপরে দ্বিতীয় যে কাজটি সেটা হলো পরিকল্পনা অবশ্যই চিন্তন মনন প্রক্রিয়া হতে হবে। পরিকল্পনার বিষয়টি চিন্তার সাথে সম্পৃক্ত। যদিও পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়, তথাপি এর মূল উদ্দেশ্য থাকে চিন্তাকে অধিক কার্যকর করা। তাই বলা হয় পরিকল্পনা হলো কাজ শুরুর পূর্বে চিন্তা ভাবনার প্রক্রিয়া। এখন তার পরবর্তীতে আমাদেরকে পরিকল্পনার বুঝতে পারবো সেটা হলো ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান। পরিকল্পনা সব সময়ই ভবিষ্যতের অনুমানের সাথে জড়িত। এই অনুমান শুধুমাত্র কি করা উচিত বা কি করলে লক্ষ্যে পৌঁছানো যাবে তার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপর ভিত্তি করে কিভাবে বাস্তবায়িত হবে তাও অনুমান করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তার পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনা অবশ্যই উদ্দেশ্যমুখিতা হতে হবে। আমি কেন পরিকল্পনা করতেছি, কিসের জন্য করতেছি ইত্যাদি বিষয়ে সুস্পষ্টভাবে একটা উদ্দেশ্য থাকতে হবে। তারপরে পরিকল্পনা প্রণয়ন ক্ষেত্রে পরিকল্পনার নির্ভরশীলতা। তাহলে অতীতকে বাদ দিয়ে পরিকল্পনার চিন্তা ভাবনা করা যায় না বা সম্ভব হয় না। তাই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই অতীতের অবস্থানের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করে পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তারপর উত্তম বিকল্প। আমরা কাজ করতে যখন যাই, যে কোনো বিষয়ে যখন পরিকল্পনা করতে যাব, তখন সচরাচর তোমরা দেখবা যে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির কারণে ওই পরিকল্পনা বাস্তবায়িত করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তখন আমাদের এই পরিকল্পনাকে, আমাদের লক্ষ্য অর্জনকে
অর্জিত করতে হলে আমাদের তখন বিকল্প পথে কার্যসিদ্ধি করতে হয়, আর এই বিকল্প পথে কার্যসিদ্ধি করতে গিয়ে বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এই তার মধ্যে থেকে যে পরিকল্পনাটি যে প্রক্রিয়াটি মানে সঠিক বলে মনে হবে সেই প্রক্রিয়াটি বিবেচনা করা বা বাছাই করাটাই হচ্ছে উত্তম পরিকল্পনা। তারপরে পরিকল্পনা একটি নিরবচ্ছিন্নতা। পরিকল্পনা একটি নিরবচ্ছিন্নতা প্রক্রিয়া। এটি যেমন চলমান প্রক্রিয়া, চলতেই থাকে, এটা কখনো শেষ হয় না। একটা কাজ যখন শেষের দিকে চলে আসে তখন নতুন করে পরবর্তী আরেকটা কাজের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তাই এটি একটি নিরবচ্ছিন্নতা প্রক্রিয়া। তো এখন আমরা দেখব হলো পরিকল্পনার লক্ষ্যটা কি। পরিকল্পনার লক্ষ্যটা এটাই যে পরিকল্পনা অভিপ্রেত ফলকেই লক্ষ্য বলে। পরিকল্পনা সব সময় লক্ষ্য অভিমুখী হয়ে থাকে। লক্ষ্য নির্ধারণ যেমনই একটি পরিকল্পনা, তেমনি লক্ষ্য অর্জনের জন্যও যে কর্মপন্থা ঠিক করা হয় তাও পরিকল্পনা লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডের প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আমরা নিচে চিত্রের সাহায্যে এই যে চিত্রের সাহায্যে কিন্তু আমরা এই পরিকল্পনা লক্ষ্যের কিন্তু লক্ষ্য কিভাবে অর্জন করা হয় সেটা কিন্তু চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। প্রথমে আমাদেরকে লাগবে লক্ষ্য নির্ধারণ করা। আমরা কিন্তু লক্ষ্য নির্ধারণ করব, আর এই লক্ষ্য নির্ধারণ করার পরবর্তীতে আমাদের যে কাজ সেটা হচ্ছে কি লক্ষ্য অর্জন উপযোগী পরিকল্পনা। আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করেছি সেই লক্ষ্যটা আমরা সঠিকভাবে অর্জন করতে পারবো সেই উপযোগী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তারপরের কাজটা হচ্ছে কি লক্ষ্য অর্জনের উপযোগী করে উপায় উপকরণাদি সংগঠিতকরণ। পরিকল্পনা অর্থাৎ পরিকল্পনা মাফিক কাজ করতে গিয়ে যে উপায় উপকরণাদি দরকার তার সঠিক যথাযথ সময়ে সঠিকভাবে সংগঠিতকরণ করতে হবে। এই সংগঠিতকরণ করার পরে তারপরে যে কাজটি সেটা হলো কি যে লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপকের অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদন। আমরা যখন লক্ষ্য নির্ধারণ করব তার পরবর্তীতে আমরা কি করব যে লক্ষ্য অর্জন উপযোগী পরিকল্পনা প্রণয়ন করব। লক্ষ্য অর্জন উপযোগী পরিকল্পনা প্রণয়ন করার পরে আমরা কি করব লক্ষ্য অর্জনের উপযোগী করে উপায় উপকরণাদি সংগঠিত করব। এবং এটা করার পরে আমরা যখন লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপকের অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করব, অর্থাৎ যে কাজ করতে গিয়ে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো আমরা যখন সমাপ্ত করব তারপরেই কিন্তু আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে। তা তোমরা কি বুঝতে পারছো? এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কি এই লক্ষ্য অর্জনের প্রকারভেদ। লক্ষ্য অর্জন আসলে দুই ধরনের ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে কি প্রকৃতি বিচারে। প্রকৃতি বিচারেরটা কি আছে সেটা হলো কি যে উদ্দেশ্য থাকতে হবে। তা লক্ষ্য অর্জন করতে গেলে বা লক্ষ্যের কিন্তু মূল যে জিনিস সেটা হলো কি উদ্দেশ্য থাকতে হবে। আমি কি উদ্দেশ্য কেন লক্ষ্য অর্জন করতেছি সেটা স্থির করতে হবে। তারপরে মিশন থাকতে হবে। মিশনটা হচ্ছে লক্ষ্যের আরেকটি রূপ। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রক্রিয়াকে মিশন হিসাবে দেখানো হয়ে থাকে। তারপরে কি লাগবে সময় লক্ষ্য লাগবে। অর্থাৎ আমি যে লক্ষ্য অর্জন করব সেই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমি যদি খুব লম্বা সময় লেগে ফেলি তাহলে তো আমার লক্ষ্য অর্জনটা ওইভাবে ফলপ্রসূ হবে না, ব্যবসা সফল হবে না। এই জন্য আমার সময়টা লক্ষ্যের সঙ্গে সঙ্গে আমার সময়টাও নির্ধারণ করতে হবে। সময় নির্ধারণ করাটাও লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে কি বাজেটের লক্ষ্য। বাজেটের লক্ষ্যটা হচ্ছে কি প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফল যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন সেটা বাজেট লক্ষ্যে প্রকাশ করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব কি যে সাংগঠনিক স্তর। সাংগঠনিক স্তরটা আবার তিন ধরনের। একটা হলো স্ট্র্যাটেজিক, একটা হচ্ছে কৌশলগত, আর একটা হচ্ছে কার্য সমন্বয়িক লক্ষ্য।
তাহলে আমরা যেটা দেখব স্ট্র্যাটেজিক লক্ষ্যটা হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী যে লক্ষ্য নির্ধারণ করে সেটাই হচ্ছে স্ট্র্যাটেজিক লক্ষ্য। আর কৌশলগত লক্ষ্য বা বিভাগীয় লক্ষ্যটা আমরা বলবো কি, যে প্রতিষ্ঠানের মধ্য পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ট্র্যাটেজিক লক্ষ্য অর্জনের জন্য বিভাগীয় পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করে থাকেন সেটাই হচ্ছে কৌশলগত লক্ষ্য বা বিভাগীয় লক্ষ্য। আর কার্য সমন্বনীয় লক্ষ্যটা হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের অর্থাৎ নিচের পর্যায়ের যে উপবিভাগ বা কার্যকেন্দ্রগুলোকে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য নির্ধারণ করে দিয়ে থাকে সেটাই হচ্ছে কার্য সমন্বনীয় লক্ষ্য। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তাহলে আমরা আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম যে পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার বৈশিষ্ট্যটা কি, এই লক্ষ্যটা কি, লক্ষ্য কিভাবে অর্জন করা যায়, আর লক্ষ্যের প্রকারভেদ। তা আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করতেছি। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।